কি বলেছে দেখো। বেশ, কি বলেছে দেখো। আমরা ওই আমাদের গুগল মিটে কি টেক্সট করা যাচ্ছে না? গুগল মিটেও টেক্সট করতে পারছো না? তো টেক্সট করতে আমি স্ক্রিন শেয়ার করছি, যদি ভয়েস চলে আসে তাহলে খুব ভালো, কারণ এরকম তো হওয়ার কথা না। কালকে এটা দেখলাম, এখন আবার যদি এই সমস্যা হয়। হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন করছি আমি, অসুবিধা নেই। আচ্ছা, দেখো এবার আজকে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে গিয়ে চলতরিৎ। এই টপিকটা থেকে এর আগের কোনো বছরে কিন্তু কোশ্চেন আসেনি, কিন্তু আমার যেটা মনে বলছে যে এই বছর এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল, আসতেও পারে কোশ্চেন। তো প্রথমে আগে তড়িৎ জিনিসটাকে আমরা বুঝে নেব, তড়িৎ কি বলতে চেয়েছে। চলতরিৎ কি বলেছে দেখো, একটু প্রথম থেকে পড়ি আগে, ঠিক আছে? তড়িতের ইলেকট্রিসিটি ব্যাপারটা একটু আগে প্রথম থেকে পড়ি, তাহলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। কি বলেছে, গ্রিক দার্শনিক থেলস খ্রিস্টপূর্ব কত খ্রিস্টাব্দে 600 অব্দে অ্যাম্বার বা পাইন গাছের আঠা থেকে আঠাকে পশম দিয়ে ঘষলে সেটি কাগজের ছোট টুকরো এবং ছোট হালকা অন্য বস্তুকে আকর্ষণ করতে পারে, এটা লক্ষ্য করলেন। দীর্ঘ সময় পরে 1600 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্ট দেখেন যে কেবলমাত্র অ্যাম্বার নয়, এবোনাইট, রজন, কাঁচ প্রভৃতি পদার্থ অনুরূপ আচরণ করে। অ্যাম্বারকে গ্রিক ভাষায় কি বলছে, ইলেকট্রন বলে। যেহেতু প্রথম আকর্ষণ ধর্ম অ্যাম্বারের মধ্যে দেখা যায়, সেই জন্য এটার নাম দেওয়া হয় ইলেকট্রিসিটি। তাহলে এই জিনিসটা প্রথম কে লক্ষ্য করে, সেটা হচ্ছে গিয়ে 600 অব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের 600 অব্দে আমরা বলবো যে থ্যালেস এই জিনিসটা লক্ষ্য করেন। তারপরে হচ্ছে কি তোমার 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেন যে কেবলমাত্র অ্যাম্বার নয়, শুধুমাত্র অ্যাম্বার নয়, আমরা অ্যাবোনাইট যদি নিই, রজন নিই, কাঁচ নিই, প্রভৃতি পদার্থ অনুরূপ আচরণ করে। আর অ্যাম্বারকে কি বলছে, গ্রিক ভাষায় ইলেকট্রন বলছে, এবং ওখান থেকে আমরা কি করলাম, ইলেকট্রিসিটির একটা নামকরণ করা হয়েছে, ইলেকট্রিসিটি বা তড়িৎ। কি বলেছে, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি সঞ্চালিত হয় তাদেরকে পরিবাহী বলে, এবং তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ শক্তির সঞ্চালন হলো তড়িৎ প্রবাহ। সমস্ত ধাতব পদার্থ তড়িৎ পরিবাহী। অধাতুর মধ্যে গ্যাস কার্বন, এগুলো থেকে কোশ্চিন আসবে কিন্তু, ঠিক আছে? সমস্ত ধাতব পদার্থ হচ্ছে তড়িৎ পরিবাহী, দেখো ধাতব পদার্থ হচ্ছে তড়িৎ পরিবাহী, বেশ। কিন্তু অধাতুর মধ্যে কি হচ্ছে, গ্যাস কার্বন আছে, আর কি আছে, গ্রাফাইট আছে, আর এগুলো হচ্ছে কি তোমার অধাতু হওয়া সত্ত্বেও এদের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করে। কথা বলা বাহুল্য যে আধুনিক সভ্যতার ভিত্তি হলো তড়িৎ। বুঝতে পারছো, তড়িৎ ছাড়া তো কোনো কিছু হবে না। তো আধুনিক সভ্যতার আমরা যদি ভিত্তি বলি তাহলে কি হবে, তড়িৎ হবে। বেশ, আশা করি হয়তো তোমরা তেমন। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আজকে আলী হয়তো জয়েন করলো। আমার ভয়েস তুমি শুনতে পাবে, কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই টেক্সট করো, কারণ সেটা করলাম কিন্তু আবার যে কি কালকে তো আমি আমার মোবাইল থেকে টেস্ট করে দেখলাম সমস্ত কিছু, কিন্তু আজকে আবার সেই একই সমস্যা। আর এর আগের দিনের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা কিন্তু তোমরা যদি বলো তাহলে আমি আপলোড করে দেবো। প্রথম ক্লাসটা আপলোড হয়নি, কিন্তু পরের ক্লাসটা আমি আপলোড করবো কিনা সেটাই ভাবছি, কারণ সেক্ষেত্রে অডিও নেই, পুরো ক্লাসে অডিও নেই। কি যে হলো না হলো কিছু বুঝতেই পারলাম না, আর এখন পর্যন্ত সেটা করে উঠতে পারছি না। কালকে ঠিক হলো, আজকে আবার দেখছি হচ্ছে না। ঠিক আছে তা। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, তড়িৎ আধান ইলেকট্রিক চার্জ সম্পর্কে কি বলেছে, আস্তে আস্তে আমরা ডিপে যাব, কিন্তু ইলেকট্রিক চার্জ সম্পর্কে আমরা কি বলেছে একটু আগে দেখেনি। অনেক বড় চ্যাপ্টার, ক্লাস 9-এ যখন এই চ্যাপ্টারটা পড়ে তখন পুরো একটা মাস সময় লাগে। কি বলেছে যে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণে দুটিতে তড়িতের সঞ্চার হয়, এবং যখনই কোনো বস্তুতে তড়িতের সঞ্চার ঘটে তখনই
বলা যায় যে বস্তুটি তড়িতায়িত হয়েছে। এটার মানে কি বলতে চাইছে? যখন একটা বস্তুকে, এটা একটা বস্তু আছে এবং এই বস্তুকে ধরে নাও আমি ঘর্ষণ করব, তখন ঘর্ষণ করলে কি হয়, এই ঘর্ষণের জায়গাতে তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি উৎপন্ন হলে বাইরের যে ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনটা কিন্তু কোনো একটা বস্তু থেকে খুব কম হিটে হয়তো ফ্রি ইলেকট্রনটা সরে গেল। তাহলে যখন ফ্রি ইলেকট্রনটা এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তখন সেক্ষেত্রে কী হলো, এটা পজিটিভ হয়ে গেল। আর কেউ যখন ইলেকট্রনটা গ্রহণ করলো, তখন সেই ধাতুটা কী হয়ে গেল, তোমার নেগেটিভ চার্জ হয়ে গেল। যার ফলে এরা কী হচ্ছে, তড়িতায়িত হচ্ছে। তড়িতায়িত মানে কি? তড়িতায়িত হওয়া মানে একজন পজিটিভ চার্জযুক্ত হওয়া এবং একজন কী হচ্ছে, নেগেটিভ চার্জযুক্ত হওয়া। এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ হওয়ার ফলে কী হচ্ছে, একে অপরকে আকর্ষণ করে। তাহলে এখানে বলছে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণে বস্তু দুটিতে তড়িতের সঞ্চার করে। তার মানে তড়িতের সঞ্চার হওয়া মানে কি, একটা প্লাস হচ্ছে, একটা নেগেটিভ, একটা মাইনাস হচ্ছে, মানে ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, ইলেকট্রনগুলো একটা জায়গা থেকে শিফট হয়ে আরেকটা জায়গায় যাচ্ছে। সেই ঘটনাকে আমরা তড়িতায়িত বলছি। কেউ পজিটিভ হচ্ছে, কেউ নেগেটিভ হচ্ছে। তাহলে তড়িৎ দুই ধরনের, একটা হচ্ছে স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এবং একটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির অবস্থায় আবদ্ধ থাকে এবং সেই স্থান থেকে অন্যত্র যেতে পারে না, তাকে আমরা স্থির তড়িৎ বলি। যেখানে উৎপন্ন হয়েছে সেই জায়গায় থাকবে, অন্য কোনো জায়গায় যেতে পারবে না, সেটাকে আমরা বলবো স্থির তড়িৎ। যে তড়িৎ পরিবাহের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে তাকে আমরা চলতড়িৎ বলছি। যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে, তাকে আমরা তড়িৎ আধান বলছি। তাহলে তড়িৎ আধান মানে কি? তড়িৎ আধান মানে এরকম হয়ে গেল যে কোনো একটা আধানকে যদি আমি চৌম্বক ক্ষেত্রে রাখি, একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি রেখে দিই, তাহলে সেই আধানটা কি, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও। তাহলে এখানে যদি কোনো একটা আধান রাখি, তাহলে সে একটা কি করবে, বল অনুভব করবে। তাহলে সেটাকে আমরা কি বলবো? এখানে বলেছে দেখো যে 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 কোনো বস্তুকে, এখানে ভুল বললাম আমি, যে একটা হচ্ছে যে ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি চৌম্বক ক্ষেত্রে, তড়িৎ চৌম্বক ক্ষেত্রে মানে যে তড়িৎ আছে এবং চৌম্বকও আছে। কোনো একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্রে মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ডও আছে এবং তড়িৎ শক্তিও আছে, দুটোর সংমিশ্রণ। তাহলে যে ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে, তাকে আমরা তড়িৎ আধান বলব। তাহলে তড়িৎ আধান কি হচ্ছে, দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক এবং একটা হচ্ছে ঋণাত্মক। যে কোনো বস্তুর আহিতকরণের ব্যাখ্যা করা যায় ইলেকট্রিসিটির অধিক্য এবং ঘাটতির সাহায্যে। দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটি বস্তু থেকে অন্যটিতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। যে বস্তুর ইলেকট্রন হারায় সেই বস্তুটি ধনাত্মক আধানগ্রস্ত হয়, আর যে বস্তুর ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আধানগ্রস্ত হয়। যেই ঘটনাটা এখানে আমরা কি বললাম যে একটা বস্তু থেকে আমরা যখন ঘর্ষণ করছি, ঘর্ষণের ফলে কি উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এই তাপ শক্তি উৎপন্নের ফলে এখান থেকে একটা ইলেকট্রন দেখা গেল এদিকে চলে এলো, এই বস্তুটার কাছে চলে গেল, তাহলে এই বস্তুটা নেগেটিভ হয়ে গেল, এবং এই বস্তুটা ইলেকট্রন হারালো, সেই জন্য এই বস্তুটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। তাহলে এখানে প্রথমে আমাকে কিছু জিনিস আরও জেনে নিতে হবে। ধনাত্মক আধান, ঋণাত্মক আধান এখন তো আমরা জানলাম যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান জিনিসটা কি। আমরা আধানকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণাটাকে আমরা ধনাত্মক আধান বললাম, আর নেগেটিভ চার্জযুক্ত কণাকে বললাম ঋণাত্মক আধান বললাম। আধানের মাত্রা কি বলেছে, একবারে ডিরেক্টলি এরা রেখে দিয়েছে যে আধানের মাত্রা কি, এটা প্রমাণ করা যায়। আধানের মাত্রা সমান হচ্ছে কিউটি। আমি বলে দিচ্ছি, তবু একবার দেখো। তড়িৎ আধানের মাত্রা যেটা বলা আছে, তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা বলি আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই মানে হচ্ছে গিয়ে আধানের মাত্রা আই কিউ সমান, তোমাকে সম্পর্ক এরকম দেওয়া আছে যে কিউ সমান হচ্ছে কি আই। আধানকে আমরা কিউ দিয়ে বললাম, কিউ সমান হচ্ছে কি আই। তাহলে প্রবাহ মাত্রা আই মানে কি, আই মানে হচ্ছে কিউ বাই টি। অ্যাকচুয়ালি এটা এরকম না লিখে যদি এরকম লিখে বেশি ভালো, স্মল টি। তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি। এটা মানে হয়ে গেল যে ধরে নাও কোনো একটা ধাতব পরিবাহী আছে, এটা হচ্ছে একটা ধাতব পরিবাহী, এবং এই ধাতব পরিবাহীর এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তুমি এখানে দাঁড়িয়ে আছো ধাতব পরিবাহী, এবং তুমি দেখতে পেলে যে কিউ পরিমাণ আধান প্লাস কিউ পরিমাণ আধান কি হলো, এই ধাতব পরিবার এই যে ক্রস সেকশন এরিয়া এর মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান কত সেকেন্ডে গেল, টি সেকেন্ডে চলে গেল। তাহলে টি সেকেন্ডে গেল কিউ পরিমাণ আধান, তাহলে এক সেকেন্ডে কত গেল, কিউ বাই টি। এই যে এক সেকেন্ডে যে পরিমাণ আধান বেরিয়ে গেল সেটাকে আমরা বলছি, এক সেকেন্ডে যে পরিমাণ আধান বেরিয়ে গেল সেটাকে বলছি আমরা প্রবাহ মাত্রা। এক সেকেন্ডে যে পরিমাণ আধান যাবে, এক সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান কোনো একটা পরিবারের মধ্যে দিয়ে চলে যাবে, তখন সেটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ
হতে হবে। তাহলে আই সমান হচ্ছে কিউটি, সেই জন্য আমরা বলছি কিউ সমান হচ্ছে গিয়ে আইটি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ হচ্ছে আধান, আর টিকে যদি আমি ক্যাপিটাল টি দিয়ে বলি টাইম, তাহলে আইটি হয়ে গেল। সেই জন্য বলেছে আধানের মাত্রা হচ্ছে আইটি। এটা পরেও আসবে তোমাদের। আধানের সিজিএস পদ্ধতি একক কি? আধানের সিজিএস পদ্ধতি যেটা একক আছে সেটা হচ্ছে, দেখে নাও, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ইএসি, স্ট্যাট কুলম্ব বলে, ইলেকট্রো স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতি যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব, এবং এসআই পদ্ধতি যেটা হচ্ছে কুলম্ব। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে সিজিএস পদ্ধতি আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব এবং এসআই পদ্ধতি আধানের একক হচ্ছে কুলম্ব। 1 কুলম্ব মানে কত? 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসি। এগুলো তোমাকে মনে রাখতে হবে, কোনো শর্ট ট্রিক্স নেই। 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসি। যেরকম 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম করেছিলে, ঠিক আছে, সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম, এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম। সেরকমভাবে আমরা বলবো যে আধানের হচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতি একক হচ্ছে স্ট্যাট কুলম্ব এবং এসআই পদ্ধতি একক হচ্ছে কুলম্ব। 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসি। আচ্ছা, একটা ইলেকট্রনের যে আধান, একটা শুধুমাত্র সিঙ্গেল একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের আধানের মান কত? সেটা হচ্ছে -1.6 × 10⁻⁹ তাহলে একটা প্রোটনের আধানের মান কত? প্রোটনের ক্ষেত্রে আমরা কি করবো? +1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের আধান -1.6 হলে একটা প্রোটনের আধান কত হয়ে যাবে? +1.6 × 10⁻⁹ কুলম্ব। আচ্ছা, এরপরে তাহলে এখানে তোমাকে কি কি বলবো? একটা বললো ইলেকট্রিসিটি জিনিসটা কি, এখনো কিন্তু ঠিকঠাকভাবে বলা হয়নি, ঠিক আছে। শুধুমাত্র বলা হয়েছে যে স্থির তড়িৎ, যেই তড়িৎটা এক জায়গায় স্থির থাকবে সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর তড়িতের ব্যাখ্যা দিয়ে ওরা বললো যে এক জায়গায় পজিটিভ চার্জযুক্ত কণা হচ্ছে, এক জায়গায় নেগেটিভ চার্জযুক্ত কণা হচ্ছে, আধানের শিফটিং হচ্ছে, এটাকে আমরা ইলেকট্রিসিটি বলছি। ইলেকট্রিসিটির নামটা কিসের জন্য হলো সেটা বললো, সেই নামটা আমাদেরকে বলা হলো। তারপরে এখানে বললো যে আধানকে আমরা কয় ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে ধনাত্মক আধান, ঋণাত্মক আধান, আধানের মাত্রা, আধানের একক, এই সমস্ত জিনিস কিন্তু বলা হলো। কিন্তু ইলেকট্রিসিটি জিনিসটা এখনো কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে। ইলেকট্রিসিটি আমরা বলছি যে ইলেকট্রিক হচ্ছে একটা এনার্জিটা, ঠিক আছে। ইলেকট্রিসিটির ব্যবহার শিখে গেছি, কিন্তু আদৌ ইলেকট্রিসিটি কি কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এনার্জি বলছি ঠিক, এনার্জি বলছি ঠিক, কিন্তু আদৌ এমনকি আমরা দেখবে যে ইলেকট্রিসিটির যেটা আমরা বলবো যে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যাজাম্পশন। সেটা আমি বলছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। বেশ, তাহলে এখানে প্রথমে আমরা এখন অত কিছু জানিনি, আমরা শুধুমাত্র কুলম্বের সূত্র পড়বো, আর কিছু জিনিস পড়বো, তারপরে আমরা ইলেকট্রিসিটি জিনিসটা আলোচনা করবো। তাহলে এখানে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই আধানের মাত্রা এবং একক, এদের মধ্যে যেটা সম্পর্ক, সেই জিনিসটা কিন্তু দরকার। কুলম্বের সূত্র কি বলেছে? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, দেখো এখান থেকে একটা কোশ্চেন বলতে পারে যে কুলম্বের সূত্র কোথায় অ্যাপ্লিকেবল। তাহলে দুটো আধানগুলো কেমন হতে হবে? স্থির হতে হবে, একটা জায়গায় ফিক্সড যাতে থাকে, এরকম না যে আধানগুলো চলাচল করছে। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, আধান মানে যার মধ্যে কিছু চার্জ আছে, ঠিক আছে, কোনোটা নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, কোনোটা পজিটিভ চার্জ হতে পারে। তো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বলে। আকর্ষণ কেন বলছি? দুটো যদি পজিটিভ চার্জযুক্ত হয় তাহলে বিকর্ষণ করবে, একটা প্লাস একটা মাইনাস হলে কি হবে? আকর্ষণ করবে। একটা মাইনাস একটা প্লাস হলে আকর্ষণ করবে। আবার দুটোই যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে বিকর্ষণ করবে। সেই জন্য বলা হলো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের পরিমাণের সাথে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ওরা বললো দুটো স্থিরবিন্দু আধান যদি একটা Q1 হয় এবং একটা যদি Q2 হয়, তাহলে এদের মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন F কাজ করে, তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2, এবং F এর মান যেটা নির্ভর করবে সেটা হচ্ছে আধান দ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে 1/r²। মানে দেখে আমরা বুঝতে পারছি যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিসের উপরে নির্ভর করছে? আধান দ্বয়ের গুণফলের সাথে। এবং ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিসের উপরে নির্ভর করছে? এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে যদি এরকম হয় দূরত্ব বাড়ে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, দূরত্ব যদি কমে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এই দুটো সূত্রকে একসাথে যদি লেখা হয়, এই দুটো সূত্রকে যদি আমরা একসাথে লিখি আমাদের ভেদের সূত্র অ্যাপ্লিকেবল করে, ভেদের সূত্র কি বলছে যে এফকে তুমি একবার Q1 Q2 এর সাথে প্রপোর্শনাল বললে, আবার সেই এফকে তুমি কি বললে? আবার 1/r² এর সাথে প্রপোর্শনাল বললে। তাহলে যেই সাইডে এফ ফিক্সড হয়নি, যেই সাইডে এফ ফিক্সড আছে, তাহলে এফ আবার কি হয়ে যাবে? এই দুটোর গুণফল। এইদিকে দেখো এফ ফিক্সড আছে, তাহলে এফ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? Q1 Q2/r²। যেগুলো পরিবর্তন হয়েছে তাদেরকে গুণ করে নেবো, ঠিক আছে। এফ প্রপোর্শনাল Q1 Q2 আবার এফ প্রপোর্শনাল 1/r², তাহলে যেদিকে পরিবর্তন হয়েছে সেগুলোকে গুণ করে। এটাকে আমরা লিখতে পারবো
সমানুপাতিকে সমান করতে হলে কে বলে একটা ধ্রুবক দিতে হয়, Q1 Q2 বাই কি হয়ে গেল তার স্কয়ার। এই কে এর মান সিজিএস পদ্ধতিতে কত হয়, শুধু 1, এবং এসআই পদ্ধতিতে কত হয়ে যায় কে এর মান, সেটা হচ্ছে কে অ্যাকচুয়ালি মাধ্যমের উপর নির্ভর করে। এই যে কে আমরা বলছি এটা অ্যাকচুয়ালি মাধ্যমের উপর নির্ভর করে, যেখানে কে একটি ধ্রুবক, দেখো এখানে বলে দিয়েছে কে একটি ধ্রুবক কিসের উপর নির্ভর করে, যেখানে কে একটি ধ্রুবক যার মান Q1 Q2 আর এর এককের উপর এবং যে মাধ্যমে আছে এদের এককের উপর তো নির্ভর করবেই, এবং সঙ্গে সঙ্গে যে মাধ্যমে আধান দুটি আছে তাদের প্রকৃতির উপর নির্ভর করে। এই ধ্রুবকটি বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক বলতে পারে। কে এর মান শুধু মনে রাখবো, সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 হয়, সেই জন্য সূত্রটা Q1 Q2 বাই r স্কয়ার, কিন্তু এসআই পদ্ধতিতে কে এর মান কত হয় 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো এই জায়গাটা প্রমাণ করলে করা যায়, কিন্তু আমাদের দরকার নেই, আমরা শুধু মানটা মনে রাখবো যে কে এর মান যেটা সিজিএস পদ্ধতিতে যেটা মান, এসআই পদ্ধতিতে যেটা সিজিএস পদ্ধতিতে মান তো এক, কিন্তু এসআই পদ্ধতিতে যেটা মান আসবে সেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। সেই জন্য সম্পর্ক কত হয়ে গেল, এর সব হচ্ছে 9 × 10⁻9 Q1 Q2 বাই r স্কয়ার। বেশ, এটা হয়ে গেল তোমার মোটামুটি কুলম্বের একটা সূত্র আমরা বুঝতে পারলাম। কি বলেছে কুলম্বের সূত্র, আর কি বলেছে যে কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য এবং স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য, গতিশীল আধানের ক্ষেত্রে নয়। বিন্দু আধান মানে যেই কোনো একটা বস্তুর আধান যেটা নিব সেটা একবারে নগণ্য নেব, খুব কম, ঠিক আছে, বিন্দু আধানের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো, এবং স্থির তড়িৎ আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, গতিশীল আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র হবে না। খুব ভারী যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, খুব বড় ভারী আধান যদি হয় তাহলে অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বেশ, এরপরে চলে এসো বিভব, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য বলতে কি বুঝি। এইখান থেকে আমরা স্টার্টিং করব আমাদের ইলেকট্রিসিটি জিনিসটাকে আস্তে আস্তে বুঝতে, ঠিক আছে। এতক্ষণ তো শুধুমাত্র কুলম্বের সূত্র বললাম, স্থির স্থির তড়িৎ আধান করলাম, স্থির তড়িৎ আধান আমরা কি যেন করলাম, একটা হচ্ছে স্থির তড়িৎ, আর একটা হচ্ছে গিয়ে তোমার চলতড়িৎ, আর আধানের তোমার একক এই সমস্ত জিনিস জানলাম। বেশ, ওই জিনিসগুলো আবার রিপিট হয়ে যাবে, কারণ ওই জিনিসগুলো এবার সামনের দিকে আছে। তোমার কি বলেছে যে তড়িৎ বিভব বা বিভব পার্থক্য কি বলেছে, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য কি বলেছে একটু দেখবেন। বলেছে তড়িৎ বিজ্ঞানে তড়িৎ বিভবের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ তড়িৎ বিভব না থাকলে কিন্তু কোনো কিছুই হবে না, ইলেকট্রিসিটি তৈরি হবে না। তড়িৎ প্রবাহমাত্রার মান এবং প্রবাহের ঐমুখ নির্ধারণের জন্য তড়িৎ বিভব তথা বিভব পার্থক্য সম্পর্কে সাম্যক ধারণা প্রয়োজন। কি বলেছে প্রথমে দেখো, যে কোনো পরিবাহী তড়িদায়িত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে, কিংবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। এটা একটা খুব সুন্দর কথা বলো, যে কোনো একটা পরিবাহী যদি তড়িদায়িত হয়, তড়িদায়িত মানে কি, ওর মধ্যে কি আছে, আধান আছে, ঠিক আছে, ওর মধ্যে আধান আছে। তাহলে কোনো একটা পরিবাহীতে যদি তড়িৎ আধান থাকে, সেটা পজিটিভ আধান থাক অথবা নেগেটিভ আধান থাক, তাহলে সেটা কি করবে, অন্য কোনো পরিবাহীকে তোমার তড়িৎ দিতে পারবে, অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারবে। এটা তড়িতের একটা ধর্মের মধ্যে বলতে পারো। নেক্সট কি বলো, যে পরিবাহীর এই রকম তড়িৎ অবস্থাকে আমরা বলছি তড়িৎ বিভব। তড়িৎ বিভব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে উচ্চ বিভব এবং একটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব ও নিম্ন বিভব বলছে কি বলেছে, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি উচ্চ বিভব আছে বলে মনে হয়। অনুরূপভাবে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর ঋণাত্মক আধান যদি উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা নিম্ন বিভব বলছি। এবার আমি বলছি তোমাদের বিভব সম্পর্কে তো মোটামুটি আইডিয়া পেলে, তার মানে অ্যাকচুয়ালি কী হবে, যদি আমরা একটা ধাতুর তার নিয়ে নিই, এটা হচ্ছে একটা তার, ঠিক আছে, এটা একটা ধাতুর তার, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। ওর আমি বলেছিলাম যে কোনো মেটাল হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্মী, ঠিক আছে, তড়িৎ ধনাত্মক ধর্মী, এরকম বলার কারণ কি, আমরা যখন পর্যায় সারণী বললাম তাহলে যখন বললাম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত ধাতুগুলো সবই হচ্ছে তড়িৎ ধনাত্মক ধর্মী। বলেছিলাম দেখো লিনাকি রুবিসে ফ্রেন্ডশিপ, ঠিক আছে, বেটা মাঙ্গে কার সেন্ট্রো বাপ্রো, এখান থেকে আমরা অনেকগুলো ধাতুর কথা বলতে পারবো, লিনা কি রুবি সে ফ্রেন্ডশিপ, বেটা মাঙ্গে কার সেন্ট্রো ক্যালসিয়াম বাপ্রো, এরকমভাবে অনেকগুলো তোমাদের ধাতুর কথা বলা হয়েছে। ডি গ্রুপের যত সমস্ত এলিমেন্ট ছিল সবগুলোই কি ছিল, তোমার ধাতু ছিল। এরকম এফ গ্রুপেও ছিল ধাতু। তো ধাতুর একটা বৈশিষ্ট্য আছে যে ধাতু কি করে, তড়িৎ ধনাত্মক ধর্মী হয়। তড়িৎ ধনাত্মক ধর্মী হওয়া মানে কি,
ধরুন আমি ক্যালসিয়ামের কথা বলছি, তাহলে ক্যালসিয়াম, তুমি যদি ক্যালসিয়ামের স্ট্রাকচার দেখো বা সোডিয়াম দেখো, ম্যাগনেসিয়াম দেখো, যাই দেখবে দেখো, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20, সোডিয়ামের 11। যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম থেকে 2, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 2। সোডিয়ামের 2, 8, 1, ম্যাগনেসিয়ামের 2, 8, 2। বাইরের পক্ষে তুমি ইলেকট্রন দেখো, তাহলে বুঝতে পারো তড়িৎ ধর্মী বলার কারণ। এখানে দুটো ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তাহলে এই যে বাইরের পক্ষে ইলেকট্রন বললো, সবসময় ক্যালসিয়াম কি চাইবে, সোডিয়াম কি চাইবে, ম্যাগনেসিয়াম কি চাইবে, বা যে কোনো ধাতু চাইবে যে বাইরের পক্ষে যেটা ইলেকট্রন আছে সেটাকে আমি বের করে দিই, এবং ওরা বের করে দেয়। ঠিক আছে, তাহলে বাইরের হিট এনার্জি যদি একটু পায় তাহলে বাইরের পক্ষে ইলেকট্রনটাকে বের করে দিবে। যখনই ক্যালসিয়াম বাইরের পক্ষে ইলেকট্রনটাকে বের করে দিল তখন ক্যালসিয়াম হয়ে গেল আয়নিত, মানে ক্যালসিয়ামের ক্যারেক্টার কেমন হয়ে গেল, তাহলে তড়িৎ ধনাত্মক ধর্মী হয়ে গেল। তার মানে এবার ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। কখন ইলেকট্রিসিটি প্রডিউস করবে, এই ধাতুটাকে। এবার তার মানে কি হলো, এর মধ্যে দেখো দুটো ইলেকট্রন, কেউ একটা ইলেকট্রন, তাহলে এখানে ধরে নিলাম যেটা হচ্ছে ক্যালসিয়ামের, এই পুরো পাতটা হচ্ছে ক্যালসিয়ামের। তাহলে এটা যদি ক্যালসিয়ামের পাত হয় তাহলে সেক্ষেত্রে অনেক ফ্রি ইলেকট্রন চলে এসছে, কারণ এখানে কোটি কোটি ক্যালসিয়ামের পরমাণু আছে। তাহলে অনেক ফ্রি ইলেকট্রন চলে এসছে, যে ইলেকট্রনগুলোকে আমি এরকমভাবে বোঝালাম যে অনেক ফ্রি ইলেকট্রন চলে এসছে। এগুলো হচ্ছে ইলেকট্রন, আঁকা বাঁকা পথে এরকমভাবে আছে, বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো আছে, এরকমভাবে বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো আছে। যখন এই ক্যালসিয়ামটাকে আমি ধাতুটাকে জুড়ে দিলাম একটা ব্যাটারির সাথে, ব্যাটারি দেখবে তোমরা একদিকে পজিটিভ সাইড থাকে, একদিকে তোমার নেগেটিভ সাইড থাকে, ওরকমভাবে তৈরি করা হয়। দিয়ে আধানের পার্থক্য করা, একদিকে প্রচুর পরিমাণে পজিটিভ আধান, একদিকে প্রচুর পরিমাণে নেগেটিভ আধান। তখন কি হয়ে যাবে, ইলেকট্রনগুলো, মানে এই যে যখনই আমরা বিভব পার্থক্য সৃষ্টি করলাম, এটা হচ্ছে বিভব পার্থক্য, যে আমার একটা পকেটে প্রচুর পরিমাণে কি আছে, পজিটিভ চার্জযুক্ত কণা আছে, আর একটা পকেটে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জযুক্ত কণা আছে। তাহলে ওদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। এই বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার জন্য কি হয়ে যাবে, যে এখানে যখন প্রচুর পরিমাণে পজিটিভ চার্জযুক্ত কণা থাকবে, আর এখানে যখন প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জযুক্ত কণা থাকবে, তাহলে দেখেই বুঝতে পারছো যে প্লাসগুলো মাইনাসের দিকে যেতে চাইবে, মাইনাসগুলো প্লাসের দিকে। তাহলে প্লাসগুলো যখন, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, এখানে পজিটিভ চার্জযুক্ত কণা আছে, প্রোটন আছে, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রোটন যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি যাচ্ছে, তোমার ইলেকট্রিসিটি, এই তোমার ইলেকট্রন যাচ্ছে। তার মানে আমরা যদি বলি পজিটিভ চার্জযুক্ত কণা এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে। তাহলে এবার আমাকে বলো যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল এনার্জি, মানে এই যে বিভব পার্থক্য তৈরি করলাম, বিভব পার্থক্য তৈরি করার ফলে কি হলো, বেশ, বিভব পার্থক্য তৈরি করার ফলে যেটা হলো যে এখানকার ইলেকট্রনগুলো যে এলোমেলো ছিল, এই ইলেকট্রনগুলো কিন্তু আর এলোমেলো থাকবে না। এবার এটা যদি আমরা গঠন করি তাহলে এরকম হয়ে যাবে, এলোমেলো থাকবে না, কারণ এটা তো ধাতু, এর মধ্যে ইলেকট্রন আছে, কপারের ধাতু আছে। এটা ধরে নাও এই যে একবারে সোজা সোজা এরকমভাবে একবার একটা রেখা বরাবর কিন্তু দাঁড়িয়ে যাবে ইলেকট্রনগুলো, এবং রেখা বরাবর দাঁড়িয়ে যাবে, এবং ইলেকট্রনগুলো ফ্লো করবে এটা দিয়ে যাবে এইভাবে, সরি, যেদিকে যেদিকে তোমার পজিটিভ চার্জ আছে তার বিপরীত দিকে ইলেকট্রন যাবে, কারণ ও তো নেগেটিভের, ও তো পজিটিভের দিকে যেতে চাইবে। যেদিকে তোমার পজিটিভ চার্জযুক্ত কণা যাচ্ছে তার বিপরীত দিকে কী হবে, ইলেকট্রনগুলো যেতে চাইবে। তাহলে এটা এই যে রেখা রেখা বরাবর এরকম সজ্জার কারণ কি, তার মেইন কারণ হচ্ছে এখানে তুমি বিভব পার্থক্য তৈরি করেছো, সেই জন্য। মানে একটা বল দিয়েছো ওকে, একটা বল দিয়ে ধাক্কা মারা হয়েছে, যার ফলে ওর কী হয়েছে, ইলেকট্রনগুলো কী হয়েছে, অটোমেটিক একটা রেখা বরাবর চলে এসছে। তার মানে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে তড়িৎ সৃষ্টি করতে গেলে, তড়িৎ সৃষ্টি করতে গেলে আমাকে তড়িৎ বিভব তৈরি করতে হবে। যদি যতক্ষণ না আমি বিভব পার্থক্য তৈরি করব, ওই তারের মধ্যে কোনো সময় কিন্তু একটা বলের উদ্ভূত হবে না, যেটা আমরা পরে বলছি তড়িৎ চালক বল। কোনো একটা জিনিসকে, ইনস্ট্রুমেন্টকে তুমি যদি, বা কোনো একটা জিনিসকে যদি সামনের দিকে ঠেলতে চাও, বা ওর তুমি যদি চাও যে ওর স্মরণ হোক, সামনের দিকে ওর গতিশীলতা থাকুক, তাহলে সেক্ষেত্রে ওকে বল দিয়ে ধাক্কা মারতে হবে। তাহলে ইলেকট্রিসিটির মধ্যে ইলেকট্রনের তুমি যদি মুভমেন্ট চাও, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনকে কী করতে হবে, একটা বল দিয়ে ধাক্কা মারতে হবে, তাহলেই কিন্তু ইলেকট্রনের মুভমেন্ট হবে, নাহলে কিন্তু হবে না। সেই জন্য আমরা কী করলাম, ব্যাটারির সাথে যুক্ত করলে এখানে কি হচ্ছে, তোমার একটা তড়িৎচালক বলের উৎপদ হচ্ছে, এই তড়িৎচালক বল কী করছে, ইলেকট্রনগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করছে। এরপরে এখানে কি বলেছে, তাহলে উচ্চ বিভব নিম্ন বিভব তো আমরা বুঝলাম মোটামুটি। বিভব পার্থক্য কি বলেছে, বিভবের যেটা পার্থক্য বলছে, দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যেটা পার্থক্য থাকে তাকে আমরা কি বলবো, ওদের বিভব পার্থক্য বলবো। ঠিক আছে, দুটি সমজাতীয় হতে পারে,
একটা 5 ভোল্ট আছে, একটা কম আছে, তাহলে ওদের মধ্যে যেটা পার্থক্য, বিভবের যেটা পার্থক্য, দুটো ব্যাটারি নিলাম, একটা 5 ভোল্ট একটা 3 ভোল্ট, তাহলে বিভবের পার্থক্য কত হয়ে যাবে? 2। নেগেটিভ হতে পারে। তাহলে দুটো সমজাতীয়, ধরুন আমি এরকম বললাম, আমি একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে -2 ভোল্ট, তাহলে বিভবের পার্থক্য যদি করি 5 মাইনাস অফ -2, তাহলে কত? 7 ভোল্ট। তাহলে দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যেটা পার্থক্য থাকে তাকে আমি ওদের বিভব পার্থক্য বলবো। এবার বলেছে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। যদি 2 নম্বরের কোশ্চেনে যদি ডিটেলসে দেয় তাহলে হয়তো তোমাদের কনসেপ্টগুলো কাজে লাগতে পারে। বিভব পার্থক্য কি বলেছে? দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয়, এটা তো বললাম। কার্যের ধারণা থেকে বিভবের ধারণা, এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ বেশ কিছু কিছু ছোট ছোট সূত্র আছে, যে সূত্রগুলো না জানলে অঙ্ক করতে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। বলেছে অসীম দূরত্ব থেকে, অনেক দূরে থেকে, অসীম দূরত্ব মানে অনেক দূরে আছে কোনো একটা পার্টিকেল, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে। ধরো নাও এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, এখানে একটা আধান আছে, ঠিক আছে, আধান থাকলে দেখবে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। অসীম দূরত্ব থেকে এখান থেকে একটা আধানকে নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, ধরো কোনো একটা পার্টিকুলার জায়গায় আমি নিয়ে এলাম, তাহলে এখান থেকে যে আধানটাকে নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, তার জন্য আমাকে একটা কি করতে হয়েছে? কার্য করতে হয়েছে। কত আধান নিয়ে এসেছি? সেটা হচ্ছে প্লাস q পরিমাণ একটা আধানকে নিয়ে এসেছি, প্লাস q পরিমাণ একটা ধনাত্মক আধানকে নিয়ে এসেছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়েছে সেটা একটা ডব্লু। তাহলে বিভব কি বলছে? তোমার কৃতকার্য বাই তোমার আধান। তাহলে বিভব মানে হচ্ছে কৃতকার্য বাই আধান, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। বিভবের সংজ্ঞা আবার অন্যভাবেও দেওয়া হয়, কিন্তু আপাতত আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো যে বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই সমান, কারণ এখান থেকে আবার করছি না। তাহলে আমি যদি তোমাকে বলি কৃতকার্য মানে আমরা যে কার্য করেছি সেই কার্যটাই, মানে যে কার্য চ্যাপ্টারটা তোমরা পড়েছো সেটাই। তড়িৎ বিভব মানে কি হলো? কৃতকার্য বা আধান। তাহলে এখানে বলেছে কার্য এবং তড়িতাধান, কার্য বলো অথবা তড়িতাধান বলো, উভয় স্কেলার রাশি হওয়ার জন্য তড়িৎ বিভব কি হবে? স্কেলার রাশি। ইলেকট্রিসিটির সমস্ত জিনিসই প্রায় স্কেলার রাশির মধ্যে বলতে পারো। ইলেকট্রিসিটি নিজেও স্কেলার রাশি, একটা ভৌত রাশি কিন্তু স্কেলার রাশি। কার্য তড়িতাধান স্কেলার রাশি হওয়ার জন্য তড়িৎ বিভব কি হবে? একটা স্কেলার রাশি হবে। তড়িৎ বিভবের মাত্রা যদি আমরা বলি, তাহলে মাত্রা মানে কি হয়ে গেল? দেখো বিভব মানে তুমি কি বলে, ভি মানে কি বলে? ডব্লু বাই কিউ। ডব্লু মানে কি? ডব্লু মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্য, আর কিউ মানে হচ্ছে আধান। কৃতকার্য মানে কি বলেছে? তোমরা কৃতকার্য মানে জেনে এসছো যে কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। আর আধানকে বললাম না একটু আগে, কিউ সমান হচ্ছে আইটি, একটু আগে বললাম যে কিউ সমান হচ্ছে আইটি আধান। আধানের মাত্রা যদি করি তাহলে কিউ সমান কি হয়ে যাবে? আইটি হয়ে যাবে। আচ্ছা, একটু আগেই বললাম যে তড়িৎ প্রবাহ মানে কি? একক সময়ে কি পরিমাণ আধান চলে যাচ্ছে, কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে একক সময়ে কি পরিমাণ আধান চলে যাচ্ছে। তাহলে কিউ সমান কি পেলাম? আই স্মল টি। স্মল টিটাকে আমরা কি বললাম? মাত্রা বের করার জন্য ক্যাপিটালে নিয়ে আমরা সমস্ত কিছু, সেজন্য ক্যাপিটাল। তাহলে আধান মানে কি হয়ে গেল? আইটি। বল মানে হচ্ছে তোমরা জানো বলের মাত্রা ml টু দি পাওয়ার -2 হয়, সরণের মাত্রা এল হয়, নিচে কি হলো? আই ইন্টু টি পেলাম। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর সূচকের নিয়ম এখানে কত আছে? 1 আছে, তাহলে -2 -1 আর কি হয়ে গেল? টি টু দি পাওয়ার -1। দেখো বোঝা গেল কিনা এটা? আমি আর একবার বলবো যে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কি হয়ে যায়? ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, আর গুণ থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে গুণ আছে এদের মধ্যে অপারেশন, তাহলে কি হয়ে গেল? 1 + 1 মানে কত? 2 হয়ে গেল। এখানে -2 আছে আর নিচে কত? 1 আছে, কিন্তু ভাগ হয়ে আছে সেই জন্য কত হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। আর আইটা নিচে আছে, উপরে নিয়ে গেলে কত হয়ে যাবে? -1। তাহলে পরীক্ষাতে আসলে যাতে তোমরা বের করতে পারো, পরীক্ষাতে আসলে যাতে মাত্রা বের করতে পারা যায়। মাত্রা এত মুখস্থ রাখতে পারবে না, শুধু সূত্র মুখস্থ রাখতে হবে যে বিভব মানে হচ্ছে কৃতকার্য বাই আধান। বিভব মানে হচ্ছে কৃতকার্য বাই আধান, মাত্রা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে কি বলেছে? তড়িৎ বিভবের একক যদি বলি, তাহলে যেরকম আমরা পড়লাম তড়িৎ প্রবাহ মাত্রার একক যেরকম পড়লাম, তাহলে এখানে তড়িৎ বিভবের একক বলবো। তাহলে সিজিএস পদ্ধতিতে সব জায়গায় কি আসবে? ইএসইউ। ইএসইউ স্ট্যাট ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। এসআই পদ্ধতিতে আমরা কি বলবো? ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের আমরা যদি একক বলি সিজিএস পদ্ধতি ইএসইউ, এসআই পদ্ধতি কি হচ্ছে? ভোল্ট। একটা সম্পর্ক দেওয়া আছে 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ইএসইউ, যা যা আছে একটু করে নেব। 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 ইএসইউ। আবার 1 ভোল্ট সমান হচ্ছে, তুমি কি লিখতে পারো? ইএসইউ মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট, তো ইএসইউকে আমরা স্ট্যাট ভোল্ট বলি। দেখো ইএসইউ বা স্ট্যাট ভোল্ট লেখা আছে এখানে। তাহলে 1 ভোল্ট মানে হচ্ছে 300 স্ট্যাট ভোল্ট। আমি 1 ভোল্ট যেটা বললাম, 1 ভোল্ট মানে হচ্ছে 300, 1/300 ইএসইউ বলতে পারো বা স্ট্যাট ভোল্ট বলতে পারো। তাহলে 1 স্ট্যাট ভোল্ট সমান কত হয়ে যাবে? ভোল্ট।
1 ভোল্ট, 1 ভোল্ট মানে হচ্ছে কি 1/300 ইএসি। ইএসি মানে হচ্ছে স্ট্যাট ভোল্ট, ইএসি মানে 1/300 স্ট্যাট ভোল্ট। ভোল্ট তাহলে আমরা যদি বলি 1 স্ট্যাট ভোল্ট, STAT, হ্যাঁ স্পেলিং ভুল করছি আমি, 1 স্ট্যাট ভোল্ট যদি আমি বলি, কোনো কোনো গুণ হয়ে যাবে এটার সাথে 300 ভোল্ট। তাহলে একটু সম্পর্কটা আমরা কি করবো মনে রাখবো। আচ্ছা, এবার সংজ্ঞাও দিয়ে দিয়েছে, কি বলেছে দেখো যে কোনো বিন্দু তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে, ওই বিন্দুতে আনতে তোমাকে 1 জুল কৃতকার্য করতে হয়েছে। 1 ভোল্ট মানে কি, আমরা কি বললাম কৃতকার্য মানে কি, ভোল্টের সংজ্ঞা কি বললাম, ভোল্টের বললাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখানে বলো যে ভি সমান হচ্ছে W/Q, তাহলে 1 ভোল্ট বলছো, 1 ভোল্ট হতে গেলে তোমাকে এখানে কি করতে হবে, 1 ভোল্ট হতে হলে তোমাকে এখানে 1 আর এটাকে কি করতে হবে 1 হতে হবে। তার মানে কি হয়ে গেল, এটা কৃতকার্যের পরিমাণ যদি আমি বলি 1 জুল, আর আধানের পরিমাণ যদি আমি বলি কুলম্ব। তাহলে 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে তোমাকে 1 জুল কৃতকার্য করতে হয়েছে। তাহলে 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? এবার একটু জানাবে টেক্সট করে যে জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা, কারণ তোমাদের ভয়েস তো আসবেই না। না তোমরা ঘুমিয়ে পড়লে, বোরিং লাগছে সেই জন্য। কারো কোনো রিপ্লাই নেই? জানা নেই আবার, ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে যে কার্যের ধারণা থেকে বিভব প্রভেদের ধারণা, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ। এখানে একটা খুব সুন্দর কথা বলো যে আমরা বিভবকে এরকমভাবে বলতে পারবো, যে অসীম দূরত্ব দিয়ে যেটা বলছিলাম সেটাকে আমরা ওরকমভাবে বলবো না, আমরা একটু অন্যভাবে বলতে পারবো। ঠিক, যে দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে কি, একটি বিন্দু থেকে অপর বিন্দুটিতে একক ঘনত্বক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ আমাকে কৃতকার্য করতে হবে সেটা হয়ে গেল বিভব। তাহলে এসআই প্রবাহিতে ভোল্ট একই জিনিস, সিজিএস প্রবাহিতে কি বলবো ইএসইউ, আর বাই স্ট্যাট ভোল্ট। দুটি বিন্দুর বিভব প্রভেদ দেখো 1 ভোল্ট, যেটা এখানে আমি অসীম দূরত্বের ক্ষেত্রে সংজ্ঞা একটা পেয়েছিলাম, এখানে নর্মাল ভাবে বললাম দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট মানে কি, বা দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে কি বুঝি, একটি বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটা ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা বিভব ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে একই, যে এসআই এবং ব্যবহারিক এককে যদি আমরা বলি তাহলে একক কি হবে, একটা হচ্ছে ভোল্ট, একটা হচ্ছে ইএসি হবে। জেনারেল ক্ষেত্রে খুব সুন্দর একটা জিনিস বলেছে যে পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। বলছে একটি বস্তু পৃথিবীর বিভব, এটা মনে রাখবে যে পৃথিবীর বিভব শূন্য ধরে, কারণ ধরে নেওয়া হয় যে পৃথিবীতে যেই পরিমাণ পজিটিভ চার্জযুক্ত কণা আছে সেই পরিমাণ নেগেটিভ চার্জযুক্ত কণা আছে, সেই জন্য কি হয়ে গেল বিভব একটা প্লাস একটা মাইনাসকে এলিমিনেট করে দেয়, সেই জন্য বিভবের মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। দেখবে আমরা বাড়িতে কি করি, অনেক সময় আর্থিং করি, ঠিক আছে, আর্থিং করি যাতে আমাদের দামি সরঞ্জাম যে সমস্ত জিনিস আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তো কী হয় যে আর্থিংয়ের সময় যে কোনো কারণ বশত যদি দুটি তার একসাথে কানেক্ট হয়ে যায় বা তড়িৎ বর্তনীতে যদি কোনো রকম প্রবলেম হয়, যার ফলে কী হচ্ছে বাড়িতে ইলেকট্রিসিটি মানে তড়িৎ প্রবাহমাত্রা অনেক বেড়ে যায়। এই যে তড়িৎ প্রবাহমাত্রা অনেক বেড়ে গেল, তার মানে পার সেকেন্ডে এবার কী হয়েছে, আগে যে পরিমাণ আধান যাচ্ছিল এখন তার থেকে বেশি যাচ্ছে। তাহলে অতিরিক্ত তড়িৎ আধানটা কী হবে, তোমার ওই আমাদের
আর্থিং যেটা আমাদের করা থাকে, আর্থিং এর মাধ্যমে কি হয়ে যাবে, পৃথিবীতে চলে যাবে। পৃথিবীতে গেলে অজস্র রকম পৃথিবীতে প্লাস মাইনাস আছে, তাহলে কোনো সমস্যাই হবে না, সেই জন্য পৃথিবীর বিভব কি ধরা হয়েছে, শূন্য ধরা হচ্ছে। বলেছে একটি বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি। কম্পেয়ার করা হয়েছে যে পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরে যদি নিই তাহলে আমাদের সুবিধা হবে। একটি বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি। ঋণাত্মক মানে কি, বস্তুটির বিভব পৃথিবীর তুলনায় কী হবে, পৃথিবীর তুলনায় কী হবে, বিভবের তুলনায় কম হবে। এবার এখানে যেটা বলা হয়েছে যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট মানে হচ্ছে, জানা যাক কি বলেছে দেখে নাও। বেশ, তাহলে এখানে বললো যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল কৃতকার্য করতে হবে। খুব সুন্দর কথা। একই জিনিস বললাম অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বের কনসেপ্টটাকে বাদ দিলাম যে এক বিন্দু থেকে তাহলে অপর এক বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল আমাকে কৃতকার্য করতে হবে। এবার আমাদের চলে আসবে তড়িৎচালক বা তড়িৎচালক বল বা তড়িৎচালক বলের উৎস হিসাবে তড়িৎ কোষ। তড়িৎচালক বল বা তড়িৎচালক বলের উৎস হিসাবে হচ্ছে তড়িৎ কোষ। আর একটু আগে আমি বললাম তোমাদের যে ইলেকট্রিসিটি পাঠানোর জন্য বা এরকম যদি হয় যে পজিটিভ চার্জযুক্ত কণাগুলোকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে হবে, নেগেটিভ চার্জযুক্ত কণাকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা বল উৎপন্ন করতে হবে, যে বল কি করবে, ধাক্কা মারবে, তাহলে কিন্তু সম্ভব, নাহলে যাবে না। তাহলে এখানে কি বলেছে একটু আগে পড়ব। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে যেমন বল প্রয়োগ করতে হয়, তেমনই কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্য বা প্রবাহ বজায় রাখার জন্য একটি বলের প্রয়োজনীয়তার কথা ভাবা যায়। একেই বলা হয় তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তাহলে ইএমএফ কিছু না, একটা হচ্ছে তড়িৎচালক বল। এই কথা মনে রাখা আবশ্যক যে ভিন্ন বিভবযুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুর দিকে ধনাত্মক আধান পরিবাহিত হয়। তাহলে এখানে একটা জিনিস ওরা ধরে নিচ্ছে যে যে দুটি ভিন্ন বিভবযুক্ত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যদি আমরা যুক্ত করি, তাহলে উচ্চ বিভব যেখানে যে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জযুক্ত কণা আছে, উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভব বস্তু থেকে ধনাত্মক আধান পরিবাহিত হয়। এটাকে আমরা কি বলছি, তড়িৎ প্রবাহ মাত্রা, এবং তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করে। সুতরাং বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। বিভব পার্থক্য সৃষ্টি না করলে কিন্তু হতো না। কাজেই তড়িৎচালক বলকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে: যার প্রভাবে বা যে কারণে কোনো তড়িৎ বর্তনী কোনো একটা অংশের রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, হয়ে বিভব পার্থক্য সৃষ্টি করে, তাকে আমরা তড়িৎচালক বল বলবো। কারণ একটা জিনিস বলছিলাম যে একটা জিনিস ছিল তড়িৎ বিভব, আর একটাকে বললাম তড়িৎচালক বল। তড়িৎচালক বল বিভব পার্থক্য তুমি যদি সৃষ্টি না করো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তোমার ইলেকট্রিসিটি ফ্লো করবে না। পজিটিভ চার্জযুক্ত নেগেটিভের দিকে যাবে না, নেগেটিভগুলো পজিটিভ দিকে কিন্তু আসবে না, বিভব পার্থক্য সৃষ্টি না করবে। তাহলে যেই বিভব পার্থক্য সৃষ্টি করছি, অটোমেটিক আমার কি হচ্ছে, এখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। যেই তড়িৎচালক বল কি করছে, এই পজিটিভ এবং নেগেটিভ চার্জযুক্ত কণাগুলোকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে একটাকে আমি যদি তড়িৎচালক বলটাকে যদি বলি কারণ, এটাকে যদি কারণ বলি যে তড়িৎ বিভব যদি না সৃষ্টি করো তাহলে তড়িৎচালক বল পাওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে ফল। একটাকে কারণ বলে একটাকে ফল বলবো, ঠিক আছে। তাহলে তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে বলে তড়িৎচালক বল কি হয়েছে, নাহলে কিন্তু হতো না। সেই জন্য ওরকমভাবে একটা সংজ্ঞা দিয়েছে। তাহলে তড়িৎচালক বলের একক কি হবে, যেহেতু তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে তড়িৎ বিভব থেকে, সেই জন্য এদের একক হচ্ছে কি সেম। কি একক, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি একক হচ্ছে ভোল্ট, যেটা আমরা অলরেডি তড়িৎ বিভবের ক্ষেত্রে করে নিয়েছি। এখন সিজিএস পদ্ধতি কি হবে, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট এখানে, ঠিক আছে। আধানের ক্ষেত্রে আমরা স্ট্যাট কুলম্ব বলেছি আর কুলম্ব বলেছি। ভোল্টের ক্ষেত্রে আমরা কি বললাম, স্ট্যাট ভোল্ট বললাম এবং ভোল্ট বললাম। আচ্ছা, তড়িৎচালক বল আমরা কিভাবে উৎপন্ন করতে পারবো? তড়িৎচালক বলের উৎস কি? তড়িৎচালক বলের উৎস হলো এমন একটি অবস্থা যেখানে কোনো না কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ডায়নামো হতে পারে, তাপযুগ্ম হতে পারে, তড়িৎ কোষ হতে পারে, আলোক তড়িৎ কোষ হতে পারে। সবগুলোতে কি হচ্ছে, উচ্চ বিভব এবং নিম্ন বিভব আছে।
যখনই কি হচ্ছে উচ্চ বিভব এবং নিম্ন বিভব তৈরি করবে তখনই কি হবে, ওর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ চলাচল বল অটোমেটিক জেনারেট উৎপন্ন হয়ে যাবে। বেশ, এবার এখানে আরও কিছু জিনিস বলেছে, এগুলো বলার আগে এখানে আমরা কয়েকটা জিনিস শুধুমাত্র একটু দেখে নেব, কারণ এমসিকিউ কোশ্চেন এগুলো থেকে আসলেও আসতে পারে। প্রাথমিক বা মুখ্য কোষ কী বলেছে, বলছে এই কোষে বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বাহ্যিক আমি কোনো হেল্প নেব না, কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সেই জন্য এই কোষকে আমরা বলছি প্রাথমিক কোষ। যেমন হচ্ছে ভোল্টেজ কোষ, ড্যানিয়েল কোষ, নির্জল কোষ, এগুলো ব্যাটারি নিয়ে আসছো বাজার থেকে কিনে, সেগুলোই। গৌণ কোষ কী বলেছে, এই কোষে বাহ্যিক কোষের সাহায্যে নিয়ে রাসায়নিক শক্তিকে আমরা কি করি, তড়িৎ শক্তি রূপান্তরিত করি। যেমন হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, লিথিয়াম আয়ন কোষ ইত্যাদি। প্রমাণ কোষ কী বলছে, সক্রিয় প্রমাণ কোষের তড়িৎচালক বলের কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য একে আমরা কী বলবো, প্রমাণ কোষের তড়িৎচালক বলের মানের সঙ্গে তুলনা করে অন্যান্য কোষের তড়িৎচালক বল নির্ণয় করা সম্ভব হয়। তাহলে এখানে তিনটে জিনিস বললাম। মুখ্য কোষ মানে কি, বাহ্যিক কোনো সোর্স আমি নিব না। এই কোষে বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়া, বাহ্যিক মানে বাইরে থেকে কোনো রকম ইলেকট্রিসিটি বা কোনো কিছু লাগবে না, বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়া রাসায়নিক শক্তি কী হয়ে যায়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সেই জন্য এটাকে আমরা বলবো প্রাথমিক কোষ। আর এখানে কি হচ্ছে, গৌণ কোষে কি বলছে, এই কোষে বাহ্যিক কোষের সাহায্য নিয়ে রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। আর প্রমাণ কোষ কি হচ্ছে, প্রমাণ কোষ হচ্ছে সক্রিয় প্রমাণ কোষ, তড়িৎচালক বলের কোনো মানের পরিবর্তন হয়, যে কোষে তড়িৎচালক বলের কোনো সময় মানের পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলছি প্রমাণ কোষ। তাহলে এখানে তোমরা আরও কিছু দেওয়া আছে, দেখো সরল ভোল্টেজ কোষের কিছু মান দেওয়া আছে, মানগুলো আমরা মনে রাখবো। এখানে বলেছে যে সরল ভোল্টেজ কোষ, ল্যাকলেন কোষ, ড্যানিয়েল কোষ এবং সঞ্চয় কোষের তড়িৎচালক বলের যেটা মান বা ভোল্টেজ বলতে পারো 1.08 ভোল্ট, 1.5 ভোল্ট, 1.08, 2.1 এরকম হচ্ছে ভোল্টেজ আছে বা তড়িৎচালক বল আছে। আচ্ছা, এখানে এইটুকুটা তোমরা পড়ে নেবে, বা আমি একবার পড়ে দিচ্ছি। কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসাবে তড়িৎ কোষ কি বলেছে একটু পড়ে নেবে। সচল যন্ত্রাংশ বিহীন তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। সচল যন্ত্রাংশ মানে ওর ভিতরে কোনো রকম সচল যন্ত্রাংশ নেই, যে যন্ত্রাংশটা চলছে, ঠিক আছে, মুভমেন্ট হচ্ছে যা, সচল যন্ত্রাংশ বিহীন কোনো উৎসই হলো তড়িৎ কোষ। তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বর্তনীতে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। বিচ্ছিন্ন বা মুক্ত অবস্থায় কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে আমরা কী বলবো, কোষটির তড়িৎচালক বলবো। বিচ্ছিন্ন বা মুক্ত অবস্থা, যখন সার্কিট অফ আছে, ঠিক আছে, যখন সার্কিট অফ আছে তখন ওই দুটো তড়িৎ কোষের যে সেলগুলোর মধ্যে যে পার্থক্য, পজিটিভ আর নেগেটিভের সেলগুলোর মধ্যে যেটা পার্থক্য কী হবে, সেটাকে আমরা বিভব পার্থক্য বলবো। এবং এই বিভব পার্থক্যের কারণে তো তড়িৎচালক বল সৃষ্টি হয়। বলেছে একটি সরল ভোল্টেজ কোষের তড়িৎচালক বলের মান কত হয়, 1.08 ভোল্ট। এটা মনে রাখবে, সরল ভোল্টেজ কোষের তড়িৎচালক বলের মান কত হয়, 1.08 ভোল্ট। এবং নির্জল কোষ বা ড্রাই সেলের তড়িৎচালক বলের মান যেটা হয় সেটা কত হয়, আমরা 1.5 ভোল্ট বলবো। তাহলে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝা হয়, যে কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে, কোষটিতে যে ধনাত্মক মেরু আছে এবং ঋণাত্মক মেরু আছে, এই ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎধারণকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে 1.5 জুল। যে পরিমাণ আমাকে কৃতকার্য করতে সেটা হচ্ছে 1.5 জুল। আচ্ছা, এবার তাহলে সব কিছু বুঝে গেলাম। এই যে ব্যাটারি যদি হয়, তাহলে ব্যাটারির একটা সাইডে যে পজিটিভ থাকে, একটা সাইডে নেগেটিভ থাকে। দেখবে এই সাইডটা ধরে নিই আমি পজিটিভ, আর এই সাইডটা নেগেটিভ থাকে। তার মানে এটা যদি একটা ড্রাই সেল হয়, তাহলে এর তড়িৎচালক বল আমি 1.5 ভোল্ট বলছি। এটার মানে হচ্ছে গিয়ে কোষটির ধনাত্মক মেরু থেকে, এখান থেকে একটা ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরুতে নিয়ে আসবো। কোষটির ধনাত্মক মেরু থেকে একক ধনাত্মক আধানকে, কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধানকে, এখান থেকে 1 কুলম্ব একটা আধানকে নিয়ে আসবো ঋণাত্মক আধানের দিকে। তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে 1.5 জুল হবে। সেখানে কিছু পার্থক্য দেওয়া আছে এবং খুব সুন্দর সুন্দর পার্থক্য আছে। পার্থক্যগুলো তোমরা একবার রিডিং কিন্তু অবশ্যই করবে, কারণ অলরেডি আমরা বলে দিয়েছি। কিন্তু তারপরে আমি একটা জিনিস শুধুমাত্র বলে দেবো এখানে, যে তোমাকে যদি বলা হয় যে তড়িৎচালক বল আমরা কি জিনিসের সাহায্যে মাপতে পারি, সেটা হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎচালক বল মাপতে পারবো। আর বিভব প্রভেদ আমরা কার মাধ্যমে মাপতে পারবো, সেটা হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ মাত্রা কার মাধ্যমে মাপতে পারবো, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারবো। ঠিক আছে, মোটামুটি তোমরা জানো সকলে। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে বলেছে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে কি বলেছে দেখো।
আচ্ছা, আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে, তড়িতের যাওয়ার দিকটা কোন দিকটা হওয়া উচিত। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে যে ইলেকট্রিসিটির ব্যবহার কিন্তু আমরা শিখে গেছি এখন, কিন্তু তারপরে ইলেকট্রিসিটি নিয়ে কিছু জায়গায় কিন্তু আমাদের এখনো ধাঁধা আছে। যেমন এখানে একটা জিনিস আমরা যদি বলি যে তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহ হলো তড়িৎ প্রবাহ। তড়িৎচালক বলের প্রভাবে তড়িৎ বিভব সৃষ্টি করলাম, তড়িৎচালক বল উৎপন্ন হলো, যার প্রভাবে কি হচ্ছে, কোনো পরিবাহের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন, ওই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে যেটা আমরা বলছিলাম কোনো একটা ধাতুর ক্ষেত্রে, তাহলে মুক্ত ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। বেশ, বলছে প্রচলিত এই যে প্রথা অনুযায়ী, দেখো এখানে এই যে প্রচলিত প্রথা ধরে নিচ্ছি, মানে এখনো শিওর না, ঠিক আছে, প্রচলিত প্রথা অনুযায়ী ধনাত্মক আধানের প্রবাহের অভিমুখী হচ্ছে কি, ধনাত্মক আধানের প্রবাহের অভিমুখী হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা যেতে পারে। 100% শিওর না, কিন্তু আমরা ধরে নিলাম যে প্রচলিত প্রথা অনুযায়ী ধনাত্মক আধানের প্রবাহের অভিমুখ হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। কাজেই পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ যে অভিমুখে ঘটে, তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে ঘটে। তাহলে এরকম মনে হবে যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে সেদিকে তড়িৎ যাচ্ছে না, এটা একটা প্রথা আছে, প্রথা অনুযায়ী আমরা বলছি। আমি তোমাকে ব্যাখ্যা বলে দিচ্ছি কেন এরকম হচ্ছে। এরা বলতে চাইলো যে এটা হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে আমরা বললাম যে ঋণাত্মক থেকে ধনাত্মকের ইলেকট্রনের স্রোত যাবে এদিকে, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে কি হবে, ফোটনের স্রোত গেল, পজিটিভ চার্জযুক্ত। তাহলে এটাকে আমরা বলবো না এটা তড়িৎ প্রবাহের অভিমুখ না, তড়িৎ প্রবাহের অভিমুখ যেটা হবে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এই দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার এরকম কেন নেওয়া হলো, তার কারণ হিসেবে ওরা বলতে চাইছে যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকেই কেন নেওয়া হলো, তার কারণ হিসেবে ধরে নাও এখানে হচ্ছে গিয়ে তোমার উচ্চ বিভব। ধরে নাও আমরা এরকম করেছিলাম যে কোনো একটা বস্তু আছে, এখানে কোনো একটা বস্তু আছে যার উষ্ণতা বেশি, উষ্ণতা ধরে নাও বেশি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর উষ্ণতা কম, সেটা হচ্ছে গিয়ে কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রচলিত প্রথা কি বলছে যে উষ্ণতর বস্তু থেকে তাপ, যেটা নিম্নতর বস্তু আছে যেটার উষ্ণতা কম, সেদিকে তাপটা প্রবাহিত হবে। এটা ক্যালোরিমিটারের মূলনীতি ছিল। বেশ, আর কি আছে দেখবে, আমরা বাঁধের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে জল সবসময় উচ্চ জায়গা থেকে, এখানে যদি জল রাখা হয় আর এখানে যদি নিচে রাখা হয় এখান থেকে, তাহলে জল সবসময় উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গার দিকে যায়। জলের যেটা স্রোত, সেটা হচ্ছে উচ্চ জায়গা থেকে নিচের দিকে, নিম্ন জায়গা থেকে, এটা উচ্চ, এটা নিম্ন। আর কি আছে তাহলে, আরেকটা হচ্ছে গিয়ে বায়ু, যেটা প্রবাহ হয়, বায়ু প্রবাহ, সেটা হচ্ছে গিয়ে তোমার উচ্চচাপ নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তোমার কিন্তু কি হয়, বায়ু প্রবাহ। এটা হচ্ছে প্রচলিত এগুলো নিয়ম। এই প্রচলিত নিয়মের জন্যই কি হচ্ছে, ইলেকট্রিসিটিকে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রিসিটি কি হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান, ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে কি হবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে কি হবে, ইলেকট্রিসিটিটা ফ্লো করবে, ইলেকট্রিক এনার্জিটা তোমার ফ্লো করবে যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার বিপরীত দিকে। তো এটা হচ্ছে প্রচলিত কথা। এগুলোকে আমরা কমন ধরে আমরা কি করলাম, এটাকেও ইলেকট্রিসিটিটার ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিলাম। আমরা এখন পর্যন্ত কোনো আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে কিন্তু বোঝা যায়নি যে এরকম হচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রচলিত প্রথা অনুযায়ী। তাহলে এবার বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কি বলেছে, এটা আমরা অলরেডি করে নিয়েছি যে পরিবাহীর কোনো প্রসেসের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হবে তাকে পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। কোনো একটা ক্রস সেকশন আছে এরিয়া, কোনো একটা পরিবাহী আছে এবং এই পরিবার এইটুকু হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তাহলে এটার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ আধান বেরিয়ে আছে, ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং দেখছো টি সেকেন্ডে কি পরিমাণ আধান, প্লাস কিউ পরিমাণ আধান বেরিয়ে গেল, তাহলে 1 সেকেন্ডে কতটা গেল, তুমি বলবো যে কিউ বাই টি। এই যে 1 সেকেন্ডে কিউ বাই টি পরিমাণ বেরিয়ে গেল, এটাকে আমরা বলবো তড়িৎ আধান। আই সমান হচ্ছে কিউ বাই টি, আই সমান হচ্ছে কিউ বাই টি। এখান থেকে আমরা মাত্রাটা বের করলাম, ওটা দেওয়া আছে তোমাদের দেখে নিন। আচ্ছা, এবার এখানে কিউ সমান কি বলা হয়েছে, এখানে একটা সুন্দর জিনিস বলা হয়েছে যে কিউ, আমরা যেটা বললাম যে আই সমান কিউ টি, আমরা বললাম যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, সেটা হচ্ছে কিউ বাই টি। কিউ মানে কি, কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো আধান আছে সেটা তো আমি জানি না, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে কিউ পরিমাণ আধান গেল, কিউ পরিমাণ আধান মানে এন সংখ্যক ধরে নিলাম, এন সংখ্যক তোমার পজিটিভ চার্জযুক্ত কণা কোনো একটা ক্রস সেকশন এরিয়া দিয়ে বেরিয়ে গেছে, এই এন সংখ্যক।
এবং এন সংখ্যক আধানের যেটা সমষ্টি সেটা হচ্ছে কিউ। এন সংখ্যক যেটা আধানের সমষ্টি সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ মানে কি, কোনো কিছু না, এন সংখ্যক ইলেকট্রন, তাহলে সেই জন্য বলছে কিউ সমান হচ্ছে এন ইন্টু ই ডিভাইডেড বাই কত, টি। ঠিক আছে, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে কিউ মানে এনই কেন বলা হয়েছে, যে ধরে নাও যে এন সংখ্যক ধনাত্মক আধান বেরিয়ে গেছে, তাহলে এন সংখ্যক ধনাত্মক আধান যদি চলে যায় তাহলে এন সংখ্যক ধনাত্মক আধানের মান কত হবে, এন ইন্টু ই। ই দিয়ে কেন গুণ করছি, ই মানে হচ্ছে ইলেকট্রন, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আর ই হচ্ছে আধানের মান। এবার প্রোটনের আধান এবং প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধানের মান কিন্তু সেম, শুধুমাত্র চার্জ আলাদা। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা সমান কত হয়ে গেল, আই সমান হচ্ছে কিউ বাই টি, আর কিউ মানে হচ্ছে এন ই। তাহলে একই রকমভাবে যদি আমরা প্রবাহ মাত্রার একক যদি বের বলি তাহলে কী হয়ে যাবে, খুব সহজ জিনিস, সিজিএস পড়াতে ইএমইউ, ইএমইউ, ঠিক আছে, ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, এবং এসআই পড়াতে কী হচ্ছে অ্যাম্পিয়ার। এটা মনে রাখবে, সিজিএস পড়াতে ইএমইউ এবং এসআই পড়াতে কী হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবং কি বলেছে যে কোনো পরিবাহের কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলব। প্রবাহমাত্রা বলছে 1 অ্যাম্পিয়ার। প্রবাহমাত্রা মানে কি, আমরা যদি বলি যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মানে হচ্ছে 1 কুলম্ব তড়িৎ আধান যদি 1 সেকেন্ডে বেরিয়ে যায় তাহলে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে ইএমইউ এবং কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবং যেটা অ্যাম্পিয়ার, তার মধ্যে গিয়ে আমরা একটা সম্পর্ক পাবো। এই সম্পর্কটা অবশ্যই আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 1 ইএমইউ সমান হচ্ছে গিয়ে কত, 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা। 1 ইএমইউ মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা। বেশ, তাহলে এই যে তড়িৎ প্রবাহ পেলাম সেটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সমপ্রবাহ, একটা হচ্ছে পরবর্তী প্রবাহ। সমপ্রবাহ মানে কি, যখন কোনো একটা ইলেকট্রিসিটি আমরা যখন চার্জ করি তখন চার্জের ক্ষেত্রে কি হয়, কোনো জিনিস যখন আমরা চার্জ করি এই যে, তখন দেখবে ব্যাটারি ওই ক্ষেত্রে কি হয়, খুব কম হয়, নগণ্য হয়, 5 ভোল্টের হয়, ঠিক আছে, 2 ভোল্টের হয়, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কি হয় যে একমুখী প্রবাহটা একমুখী যায়, এরকমভাবে একমুখী যায়। তাহলে কোনো একটা তড়িৎ প্রবাহ যদি একমুখী হয়, মানে পজিটিভ আয়নগুলো যদি একই দিকে সবসময় যায়, তাহলে সেটাকে আমরা বলবো একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বা ডিসি বলবো। কিন্তু যদি এরকম হয় যে কোনো কারণবশত ইলেকট্রিসিটি, যেটা আমরা এখন যেটা হাওয়া খাচ্ছি বা যেখানে এসি চলছে, তোমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে, এই ইলেকট্রিসিটিটা কীভাবে যায় বলো তো, একবার এদিকে একবার এদিকে। এটা 1 সেকেন্ডে যদি দেখবে 75 হার্জ লেখা থাকে অনেক সময়, আমাদের যেটা ইন্ডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে, আমেরিকাতে 75 হার্জের ইলেকট্রিসিটি আছে মনে হয়, কিন্তু ইন্ডিয়াতে 50 হার্জের ইলেকট্রিসিটি আছে, 50 হার্জ। তার মানে 1 সেকেন্ডে 50 বার অভিমুখের পরিবর্তন হচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, 1 সেকেন্ডে 50 বার। তাহলে 50 হার্জ হওয়া মানে কি, কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, মানে 1 সেকেন্ডে 50 বার অভিমুখের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, অল্টারনেটিং কারেন্ট। এবং অল্টারনেটিং কারেন্ট এইটার জন্যই কিন্তু কি হচ্ছে, বেশি শক্তিশালী সমপ্রবাহের থেকে। এগুলোর তো অনেক ব্যাখ্যা আছে, সমপ্রবাহের থেকে এটার জন্য অনেক বেশি শক্তিশালী। তাহলে হিসাব মতো তোমার মাথার উপরে ফ্যানটা একবার এদিকে ঘোরার কথা, একবার এদিকে ঘোরার কথা, এরকম হয়তো মনে হতেই পারে, কিন্তু ওই রেসটাকে তো বুঝতে হবে, ফ্যান তো ওটা বুঝতেই পারছে না। 1 সেকেন্ডে 50 বার যদি এরকম অভিমুখ পরিবর্তন করে, প্রথমবার যেটা পাবে সেই রেসে ঘুরতে থাকবে। তাহলে পরবর্তী প্রবাহ কি বললো, যে এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে হয়, তড়িৎ কোষে সমপ্রবাহ সৃষ্টি করে। আর পরবর্তী প্রবাহ কি বলছে, এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময়ান্তর বিপরীত দিকে পরিবর্তিত হয়, এটাকে আমরা এসি ডায়নামার সাহায্যে পরবর্তী প্রবাহের সৃষ্টি করব। ইলেকট্রিসিটি আমরা যখন আরও ডিটেলসে পড়বো, পরের দিকে আছে, তখন তোমরা এসি ডায়নামাতে দেখবে, ডিসি ডায়নামাতে দেখবে, ওখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এখানে আরও দুটো অঙ্ক আছে, তোমরা এই অঙ্ক দুটো দেখো, ঠিক আছে। আর ওহমের সূত্রটা একটু পড়ো। আজকে এইটুকুই থাকবে, কারণ আমি অলরেডি 3টে থেকে পড়াচ্ছি, তো আমার এনার্জি একটু কম মনে হচ্ছে, আর এখন গিয়ে আবার পড়াতে হবে একজনকে। তো এটা একটু তোমরা পড়ো, এরপরের দিন আমি একটু বেশিক্ষণ করে পড়াবো। আর এরপরের দিন তোমাদের ইলেকট্রিসিটি পড়ার সাথে সাথে আমি কিছু চ্যাপ্টার পড়াবো, যেমন তোমাদের জিআই থেকে, যেহেতু এখানে জিআই করাচ্ছি আমি, জিআইয়ের ক্ষেত্রে তোমাদের ফিগার কাউন্টিংটা করাবো, আমি ফিগার কাউন্টিংটা করাবো, লকটা করাবো তোমাদের। ব্লাড রিলেশন কি জানি তোমাদের হয়েছে কিনা, ব্লাড রিলেশন আজকে ওদের পড়ালাম অফলাইন ব্যাচে, ব্লাড রিলেশন করাবো। আপাতত এই 3টে চ্যাপ্টার, কারণ আমরা জিআইয়ের যেটা দেখলাম 5টা মাত্র কোশ্চিন আসছে, তার মধ্যে নাম্বার সিরিজ, লেটার সিরিজ থেকে 2টো কোশ্চিন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ব্লাড রিলেশন থেকে 1টা কোশ্চিন মাস্ট আসবেই। ক্যালেন্ডার থেকে আমি পাইনি, তাহলে অড অ্যান্ড আউটের মধ্যে ক্যালেন্ডার থেকে পেয়েছি, মানে যেটা আমরা বলছিলাম তোমাদের অড অ্যান্ড আউট মানে স্টেটমেন্ট, না ওটা আমি ভুলে গেলাম,
নামটা, চ্যাপ্টারের নামটা বলে, অ্যানালজি না কি যেন আছে। তাহলে ওখান থেকে টোটাল শুধুমাত্র একটা ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ একটা, লেটার সিরিজ একটা, একটা অ্যানালজি থেকে, অড অ্যান্ড আউট থেকে, আর একটা কোশ্চেন যেটা দেখলাম সেটা হচ্ছে কি তোমার বিভিন্ন রকম ইমেজ থেকে, মানে ওয়াটার ইমেজ বা তোমাদের হচ্ছে গিয়ে মিরর ইমেজ বা কোনো একটা এরকম দিয়ে দিল, বক্স বক্স করে 4টা বক্স দিয়ে দিল, এখানে কোনো একটা কোড আছে, এই কোডগুলো চেঞ্জ কী করে হচ্ছে। তাহলে এগুলোর জন্য কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। আজকে এই ক্লাসটা এইটুকুই থাক, তোমরা পড়ে এসো, যতটা পারবে পড়ো, ঠিক আছে, যতটা পারবে পড়ো, আমি নেক্সট দিন অনেকটা টানার চেষ্টা করব। কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে টেক্সট করতে পারো। আচ্ছা, নেক্সট ক্লাস তোমাদের যেটা হবে ফ্রাইডে হবে, কালকেই পড়াবো তোমাদের নেক্সট ক্লাস। কালকে দেখছি কালকে হবে কিনা, কারণ কালকে আমাকে ওই বৈঠকিতে পড়াতে হবে মনে হচ্ছে। কিছু স্টুডেন্টের সমস্যা হচ্ছে, ওদের নেটের ক্লাসে এখনো ডিআই কমপ্লিট হয়নি। তো দেখছি, দেখে আমি তোমাদের আজকে তাহলে জানিয়ে দেবো, আজকে বা কালকে সকালে জানিয়ে দেবো। আমার ক্লাসটা 15 তারিখের পরে করানোর ইচ্ছে আছে, যদি না হয় তাহলে কালকে পড়াবো। ওকে।